দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস অন্যান্য শিরোনামগুলো। যাচ্ছে পুরো খবরে। আর শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের কূটনৈতিক পথ খুঁজছে পশ্চিমা বিশ্ব। ইরানে সরাসরি হামলার প্রশ্নে 2 সপ্তাহ সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সময়টাকে এই সংঘাত থামানোর সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির 3 পররাষ্ট্রমন্ত্রী। তবে তেহরান সাফ জানিয়ে রেখেছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সমঝোতা নয়। শুক্রবার ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কম্পিত ইসরায়েলের বিভিন্ন এলাকা। দক্ষিণাঞ্চল টার্গেট করে একাধিক রকেট ছোড়ে তেহরান। এতে মাইক্রোসফটের কার্যালয় এলাকায় কয়েকটি আবাসিক ভবন জ্বলতে থাকে। গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সাইবার এবং গোয়েন্দা কমপ্লেক্স। এদিকে ইরানে পাল্টা হামলায় অংশ নেয় ইসরায়েলের 60টি যুদ্ধ বিমান। ফেলা হয় 120টির মতো বোমা। টার্গেট করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর হেডকোয়ার্টার। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংসের দাবি করে তেল আবিব। যুদ্ধ বিমানের পাশাপাশি মিসাইল হামলার কথাও জানায় তারা। সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কিনা তা নিয়ে সিদ্ধান্তে 2 সপ্তাহ সময় নিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস বলছে তেহরানকে আলোচনার সুযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এটি নাও হতে পারে। এর উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে সংঘাতে অংশ নেবে কিনা। এই সপ্তাহ দুয়েকের সময়কে সংঘাত থামানোর সুযোগ হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। কূটনৈতিক সমাধানে পথ খুঁজতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির 3 পররাষ্ট্রমন্ত্রী। তবে ইরান জানিয়ে রেখেছে, ইসরায়েলে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সমঝোতা নয়। আমরা আত্মরক্ষায় হামলা করছি, আর ইসরায়েল বেসামরিক স্থাপনা টার্গেট করছে কাপুরুষের মতো। এসব আক্রমণ বন্ধ না হলে তেহরান সমাধানের কথা চিন্তাও করবে না। এদিকে সংঘাত বন্ধে যখন আলোচনার কথা উঠছে, তখন যুক্তরাষ্ট্র, জার্মান থেকে সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে নামছে একের পর এক বিমান। মাসুদ রানা, নিউজ 24। ইরানের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাইতুল মোকাররম এলাকায় এই কর্মসূচি পালিত হয়েছে। ইসরায়েলের আগ্রাসন থামাতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। জুমার নামাজ শেষ হতেই ইসরায়েল নিপাত যাক, মুসলিম বিশ্ব এক হও স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বাইতুল মোকাররম এলাকা। জাতীয় মসজিদের উত্তর গেটে জমায়েত হয়ে মুসল্লিরা ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, ইসরায়েল বিনা উস্কানিতে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের সূচনা করতে চাইছে। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। এই অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল বিশ্ব মানবতার ক্যান্সার। একই চিত্র দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ইরানের সর্বোচ্চ নেতা ও সামরিক কমান্ডারদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। এছাড়াও বিভিন্ন ব্যানার, ফেস্টুনে ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন মুসলিম দেশে ইসরায়েলি হামলার চিত্র তুলে ধরা হয়। সারা বিশ্বের সকল মানুষ আজ ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যেভাবে হামলা করেছে ইরানি সায়েন্টিস্ট এবং ইরানি কমান্ডারদের উপর, এটা অত্যন্ত কাপুরুষোচিত। সভ্যতার বিরুদ্ধে বর্বরতার যে যুদ্ধ, এই যুদ্ধে আপনারা সমর্থন জানাতে হবে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। আমরা যারা এক আল্লাহ বিশ্বাসী, আমরা মনে করি যারা কলেমা পড়েছে সবাই আমরা এক। অনেক অন্যায় করেছো, আমরা অনেক সহ্য করেছি, আর নয়। এখন আমরা সারা ওয়ার্ল্ডের মুসলিম একত্র হয়ে তাদের জবাব দেওয়া হবে। ইসলাম কাজে বিশ্বাসী একটি ধর্ম, তাই যদি সত্যি মুসলমানরা কাজে বিশ্বাসী হয়, তাহলে অবশ্যই তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামকে রক্ষা করার জন্য এবং মুসলিম ঐক্যের জন্য আমরা আজকে নেমে আসছি। শুধু ইরানি নয়,
লেবানন ও ফিলিস্তিনের উপর যে বর্বরতা চলছে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানান মুসল্লিরা। দুটি শান্তিপূর্ণ সমাবেশ থেকেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিনা উস্কানিতে ইরানের উপর হামলা চালিয়ে এই যুদ্ধের সূচনা করেছে ইসরায়েল। এই দেশে দোষী সাব্যস্ত করতে এক হয়েছে শিয়া সুন্নি সহ গোটা মুসলিম বিশ্ব। এখন দেখার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। আল-মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাবনায় সকল রাজনৈতিক দল একমত হবে না সেগুলো বাদ রেখেই জুলাই সনদ প্রণয়ন করা যেতে পারে, এমনটি মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন অধিক সংখ্যক সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে চাইলে তার ফলাফল ইতিবাচক নাও হতে পারে। অতিরিক্ত প্রত্যাশা না করে সংস্কার কমিশনের উদ্যোগকে রাষ্ট্র সংস্কারের একটি সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকেরা। ঐক্য সৃষ্টিতে খুব একটা সুখকর নয় জাতীয় ঐকমত্য কমিশনের অভিজ্ঞতা। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দেখা গেছে। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। ফলে বৈঠকের মধ্যেই হট্টগোল হয়েছে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে আলোচনা বর্জন করেছেন কোন দলের নেতারা। জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন সব প্রস্তাবনায় সবাই একমত হবে না, এমনটাই স্বাভাবিক। তবে জুলাই মাসের মধ্যে সনদ প্রণয়ন করতে চাইলে যে কয়টি বিষয়ে রাজনীতিকরা ঐকমত্যে পৌঁছাবেন তার ভিত্তিতেই সনদ ঘোষণা করা যেতে পারে। 166টা বিষয়ে আপনি ঐক্যমত করতে পারবেন না, আপনি এটা ধরেই নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি বড়জোর আপনি এটাকে 10 ভাগের 1 ভাগ করে নিয়ে আসেন যে আমি 10টা 15টা 16টা বিষয়ে আমি ঐক্যমত্যে পৌঁছবো আর কি। মানে বিষয়টাতে বেশি এফোর্ট দিতে গেলে আপনার মূল লক্ষ্যে আপনি পৌঁছতেই পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র সংস্কারের ইস্যুতে ঐকমত্য কমিশন বা সরকারকে কোনো পক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। নারীর বিষয় নিয়ে যে ইসলামিক দলগুলো এই পজিশন নেবে, এইটা যদি ঐক্যমত কমিশন আগে থেকে বুঝতে না পারে তাহলে কেমনি আপনি ঐক্যমত করবেন, কিভাবে আপনি এটাকে হ্যান্ডেল করবেন, কিভাবে আপনি এই ইস্যুটাকে অ্যাড্রেস করবেন, সেটা তো আপনার আগে ঠিক করতে হবে আপনার স্ট্র্যাটেজিটা কি। যেখানে যে দুটো পক্ষ বানিয়ে সরকারকে আলাদা পক্ষ বানানোর প্রয়োজন নেই, কারণ সরকার এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা সবগুলো রাজনৈতিক দলের। সেক্ষেত্রে আমি মনে করি যে এই মধ্যস্থতাকারী সেই ভূমিকাটা রাখবে। রাষ্ট্র সংস্কারকে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সংস্কার মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। দিনক্ষণ ঠিক করে যার পরিবর্তন করা সম্ভব নয়। এখন আপনি যদি মিনিমালিস্ট অ্যাপ্রোচ বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে আমি সব করে ফেলবো, এটা কোনোদিনও হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত এক্সপেকটেশন যেন আমরা না রাখি। রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে তৈরি হয়, মনে রাখতে হবে এটা যেন তার একটা সূচনা অন্তত হয় আমাদের গুড গভর্নেন্সের, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। গত ফেব্রুয়ারিতে গঠন হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবে আগামী আগস্ট মাসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গত 15 বছরে অনেক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এখন এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলার সময় এসেছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। যারা ক্রীড়ামন্ত্রী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবারই দল মত ভাগাভাগি না করা হয়, আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে ঠিক যেভাবে গড়ে তোলবার জন্য নিজেরা একটা শপথ নিয়েছি, ঠিক তেমনি ভাবে ক্রিকেটকে গড়ে তোলার জন্য যেন আমরা সবাই শপথ গ্রহণ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, তাকে বরণ করতে প্রস্তুতি চলছে, এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে রাজধানীর কাটাবনে এক আয়োজনে এই কথা জানান তিনি। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং যৌক্তিক সময়ে অনুষ্ঠিত হবে এমন আশা করে বিএনপি, বলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে। শুক্রবার দুপুরে পাবনায় এক আয়োজনে এসব কথা বলেন তিনি।
সাহেবের আমরা প্রত্যাশা করছি যে নিশ্চয়ই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, একটা যৌক্তিক সময়ের মধ্যে হবে। আমরা মনে করি সেই যৌক্তিক সময় আমরা দলের পক্ষ থেকে এবং যারা এই আন্দোলন সংগ্রামে ছিলেন আরও অনেক দল যে দাবি করেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আমরাও যে একেবারে কালকেই দিতে হবে সেটা বলিনি, আমরা বলেছি একটা যৌক্তিক সময়ের মধ্যে, ডিসেম্বরের কথা আমরা বলেছি। অন্তর্বর্তী সরকার 10 মাস ধরে পদে পদে জনগণকে হতাশ করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসররা দাপটের সাথে রয়ে গেছেন। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি, হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। পিআর সিস্টেমে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এই দাবি জানান দলটির নেতারা। বাংলাদেশের প্রস্তুতি হিসাবে আপনারা জানেন বিগত সময়ে আমাদের 300 আসনে আমাদের প্রার্থী ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে। এই যে ফ্যাসিস্ট এত বড় এদেশে এত বড় হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার যদি এখন না হয় আমাদের কিন্তু সন্দেহ আছে। যারা নির্বাচন করেন এদেশের মানুষের সন্দেহ আছে, তারা যদি ক্ষমতায় যেতেও পারে তারাও কখনো এই বিচারগুলি করবে কিনা। গত 5 বছরে প্রায় 70 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেছেন অটোপাস বা সংক্ষিপ্ত সিলেবাসে, যা শিক্ষাক্ষেত্রে এক অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষার মানকে নামিয়ে দিচ্ছে, ধ্বংস করছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এসব শিক্ষার্থীরাও ভোগেন হীনমন্যতায়। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। সৃষ্টি, নবনী, মুশফিকা আর জয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। 2021 সালের করোনা মহামারীতে এইচএসসি পাশ করেন সংক্ষিপ্ত সিলেবাসে, যদিও কেউ কেউ নিজের ইচ্ছায় শেষ করেছিলেন সিলেবাসের সব পড়া। আমি আমার পুরো সিলেবাস কমপ্লিট করেছিলাম বিকজ উই ডিডন্ট নো যে আমাদের এক্সামটা হবে কি হবে না, কিভাবে হবে, মানে খুব আনসার্টেনিটি ছিল। এই প্রভাবটা পড়তে পারে শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, যদি পড়াটা মানে কমপ্লিট না হয় ওভাবে। অটোপাস বা সংক্ষিপ্ত সিলেবাসে পড়া অনেক শিক্ষার্থীই মনে করেন পুরো সিলেবাসে পরীক্ষা হলে তাদের পড়াশোনার ভিতটা আরও মজবুত হতো। অনেকে এই শিক্ষার্থীদের সেভাবে মূল্যায়ন করে না বলেও আফসোস তাদের। অটোপাস এবং শর্ট সিলেবাস আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ডিসকোর্স। আমাদের সময় আমরা ইংরেজি পড়িনি, অনেকদিন ইংরেজি না পড়ার কারণে দেখা যায় বেসিকগুলো কিছুটা ভুলে গিয়েছিলাম। অ্যাডমিশনের সময় গিয়ে হচ্ছে আর একটু কষ্ট হয়েছে, আরও বেশি এফোর্ট দিতে হয়েছে। তো এখন যেহেতু করোনার মতো তেমন লং একটা লকডাউন বা কোয়ারেন্টাইন যায়নি, সেক্ষেত্রে আমি মনে করি সরকারের পরীক্ষা নেওয়া উচিত। এমন বাস্তবতায় 26 জুন শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। আবারও থাকছে সংক্ষিপ্ত সিলেবাস। 2023 সালে এই ব্যাচের শিক্ষা কার্যক্রম নির্ধারিত সময়ের 3 মাস পরে শুরু হয়েছিল, তাই সরকার সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 2020 সালে করোনার কারণে শিক্ষার্থীরা পেয়েছিল অটোপাস। এরপর 2021 থেকে 2024 সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। সবশেষ 2024 সালে গণ অভ্যুত্থানের পর এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে অটোপাস নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার মানকে নামিয়ে দিচ্ছে অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাস। এই শিক্ষার্থীরা একসময় সরকারকেই দুষবে। আমরা তো দেখেছি যে যারা অটোপাস এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আসে আর যারা ফুল ফ্লেজে পড়াশোনা করে আসে ইউনিভার্সিটিতে, হিউজ পার্থক্য। আমি কেন জেনে শুনে শিক্ষার্থীদের এই সর্বনাশটা করব? আমি মনে করি যে এটা একটা ভুল সিদ্ধান্ত এবং এই সরকারের শিক্ষা নিয়ে যে অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য এবং মনোযোগের অভাব, গুরুত্ব না দেওয়ার ফসল হলো এটা। বিশেষজ্ঞরা বলছেন তারা তুলনামূলকভাবে অমনোযোগী ও কম দক্ষ, তাই সমাজে ও কর্মক্ষেত্রে এই শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতাও কম। এই যে শিক্ষার্থীদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী হীনমন্যতা, সেটাও তার মেধার স্বাভাবিক যে বিকাশ, সেটার ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করে। এগুলো আমাদের শিক্ষাক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকার পরিচালনায় যারা আছেন, শিক্ষার্থীদের এই ধরনের আবদারের কাছে কোনোভাবেই নতি স্বীকার করা উচিত না। শিক্ষকরা বলছেন সারা দেশে এই শিক্ষার্থীদের স্নাতকের রেজাল্ট
তুলনামূলকভাবে খারাপ, ফেলের হারও বেশি। তাই অটোপাস বন্ধ করা ও পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীর সাগরে অবস্থিত টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। এতে দেশ জুড়ে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। গত মঙ্গলবার থেকে এমন পরিস্থিতি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, রান্না না করতে পারায় দেখা দিয়েছে ভোগান্তি। শিল্প কারখানাতেও গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এলএনজি সরবরাহ বাড়তে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে। দর্শক, গ্যাস সংকট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। সরাসরি কথা বলবো তার সাথে। জয়, বন্দর নগরীতে বাসাবাড়িতে ফিলিং স্টেশনে গ্যাস সংকট কতটা রয়েছে জানাবেন। ধন্যবাদ রুবা আপনাকে। দেখতে পাচ্ছেন যে আমরা সিএনজি পাম্পগুলো দেখানোর চেষ্টা করছি, তবে দুদিন ধরে কিন্তু এখানে কোনো গ্যাস সেভাবে পাচ্ছে না। তবে আজকে সকাল থেকে কিছুটা গ্যাস এসেছে, তবে প্রেশারটা যেভাবে পাওয়ার কথা রয়েছে সেভাবে কিন্তু প্রেশারটা নেই, যেহেতু এলএনজির উপরে অনেকটা নির্ভর এই সিএনজি পাম্পগুলো। তো এলএনজি যে বাসমান এলএনজি আছে মহেশখালীতে, সেখানে কিন্তু আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা দিয়ে কিন্তু গ্যাস সরবরাহ অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। 3 দিন ধরে কিন্তু গ্যাস সংকটে ভুগছে চট্টগ্রামের মানুষ, যেমনটা তেমনিভাবে কিন্তু মিল কারখানা থেকে নিয়ে যে এখানে আছে যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো আমরা একটু গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি। যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, কখন গ্যাস পাবে তাও কিন্তু বলা মুশকিল। তবে তারা এখন থেকে কিন্তু দাঁড়িয়ে আছে, যেহেতু গ্যাস আসলে তারা গ্যাস নিয়ে কিন্তু তারা গাড়ি চালাতে পারবে। অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। গতকালও আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও এই গাড়িগুলো কিন্তু গ্যাস পেতে অনেক কষ্ট হয়েছে। 200 টাকার গ্যাস নিতেও কিন্তু অনেক সমস্যায় পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে সিএনজি পাম্পে যারা আছেন, এমনকি কর্ণফুলী গ্যাসের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই সমস্যা যেন দ্রুত সমাধান করা যায় সেটা নিয়ে তারা ব্যবস্থা করছেন। তারা বলছেন যে 2 দিন আগে আরও বেশি সমস্যা ছিল, এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া তার কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে। তবে যদি একটু সাগরের উত্তালটা যদি একটু কমে, তাহলে অনেকটা যদি শীতল হয়, তাহলে কিন্তু আবার সেই টার্মিনালগুলো সচল করা সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। চলতি মাস জুড়ে সারা দেশে রয়েছে বৃষ্টির আভাস। রাজধানীতে দিনভর দেখা গেছে মেঘলা আকাশ, আর গুড়ি গুড়ি বৃষ্টি এখন হয়ে দাঁড়িয়েছে অস্বস্তির কারণ। এদিকে ভোগান্তিতেও পড়তে হয়েছে নগরবাসীকে। অনেকে আবার এমন আবহাওয়া উপভোগও করছেন। গুড়ি গুড়ি বৃষ্টি, থেমে নেই মানুষের পথ চলা। ছুটির দিন হওয়াতে অফিস আদালত বন্ধ থাকলেও দৈনন্দিন প্রয়োজন কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি না থাকলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরবেলা সেই ঘন কালো মেঘ থেকে ঝরল বৃষ্টি। ছুটির দিনে তেমন জলাবদ্ধতার ভোগান্তি ছিল না নগরে, তবে ছাতা হাতেই বের হয়েছেন অনেকে। আবার কেউ বা মত্ত হয়েছেন বৃষ্টি বিলাসে। ঘুরতে আসি, বৃষ্টি হওয়ার একটি ভোগান্তি লাগে। আমি চাই না যে সবসময় বৃষ্টি হোক, আবার সবসময় একাধারে গরম থাকুক। গরম না থেকে মাঝে মাঝে ওয়েদারটা যদি আসে, জোস লাগতেছে আমার কাছে, আমি ভালো লাগতেছে, আমি ভালো ফিল করতেছি এই মুহূর্তে। এখন এটা তো প্রাকৃতিক একটা ব্যাপার, এটা তো মানুষের হাত নাই, এই জন্য এটা মেনে নিতে হবে। বৃষ্টিতে যেন নিম্ন আয়ের মানুষের মাথায় হাত। রাস্তায় ভ্রাম্যমান দোকান কিংবা রিক্সা চালকের মেলে না কাঙ্ক্ষিত উপার্জন। বৃষ্টি নামলে তো ক্ষতি হয়, বৃষ্টি নামলে দৌড় পড়ে ভাগে যাওয়া লাগে, হয়তো কাগজ ফুলতে ঢেকে থাকা লাগে। বৃষ্টি নামলে কাস্টমার বেশি আসে না। কি করবো, ব্যবসা তো করতে হইব, মাল গুলাই লাগছে। বৃষ্টি পড়ার কারণে ঠান্ডা হয়েছে, আসলে অনেক ভালো লাগতেছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে সাগরে সক্রিয় মৌসুমী বায়ু, তাই দেশ জুড়ে বৃষ্টি ঝরছে, যা অব্যাহত থাকবে চলতি মাস জুড়েই। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।
টানা বৃষ্টি উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে গেছে। এতে অন্তত 5টি গ্রাম প্লাবিত হয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। কেনাকাটায় দাম ও মানের এক চমৎকার ভারসাম্য নিয়ে এসেছে মিনা বাজার। এক ছাদের নিচে গৃহস্থলীর প্রয়োজনীয় সব পণ্য সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের জন্য। 2002 সালের যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের বর্তমানে 45টি আউটলেট রয়েছে। বসুন্ধরা আউটলেটে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মূল্যে ডিল সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য। বসুন্ধরা আমরা নতুন হিসাবে ভালো কাস্টমার পাচ্ছি, ডে বাই ডে আমাদের ইমপ্রুভ হচ্ছে। মূলত আমাদের পেরিশেবল ডিপার্টমেন্টগুলো আমরা সবসময় আমাদের এখানে তুলনামূলকভাবে ভালো সেল, আবার চেষ্টা করতেছি আরও ভালো করার জন্য। আমরা তেল, তারপরে চাল, ডাল, তারপরে বাচ্চাদের খাবার, ফুড, মিল্ক, তারপর আপনার চিজ, এই টাইপের জিনিসগুলো। ব্যস্ত শহরের দৌড়ঝাঁপের মাঝে কেনাকাটাকে আরও সহজ, আরামদায়ক ও আনন্দময় করে তুলেছে বসুন্ধরার আপন ফ্যামিলি মার্ট। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে দারুণ সব লাইফস্টাইল পণ্য সবই মিলছে এক ছাদের নিচে। দেশীয় নামী ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি পণ্যেরও বিশাল সংগ্রহ আছে এখানে। এনভায়রনমেন্ট এই জায়গায় ভালো আছে, এসি আছে, আবার রিল্যাক্সে বাজার করা যায়। আমাদের যেটা প্রয়োজন নিজের চয়েস করে কিনতে পারি আর কি। যেমন বাইরের লোকাল মার্কেটে গেলে কি হচ্ছে যে ওরা নিজের ইচ্ছা মতো দিয়ে দেয়, কিন্তু আমরা চাইলে আলু নিলাম আলু বাইছা নিতে পারি, আদা নিলে আদা বাইছা নিতে পারি, মাছও বাইছা নিতে পারি। তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে অ্যাড মেকার কম্পিটিশনের 10তম আসরের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইয়াং এন্টারপ্রেনিয়র সোসাইটি। শুক্রবার এই আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 700-রও বেশি প্রতিযোগী। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে 25 জুলাই। বিজয়ী দল পাবে 2 লাখ টাকার প্রাইজ মানি। আমরা আমাদের কেসগুলোর মাধ্যমে সবসময় চেষ্টা করি আমাদের স্পন্সর এবং পার্টনাররা যেন একদম রিয়েল লাইফ সলিউশনগুলো পেয়ে থাকে, এবং আমরা খুবই আগ্রহী আমাদের পার্টিসিপেন্ট এবার আমাদের জন্য কি নিয়ে আসছে। এবার আমাদের 40টা ইউনিভার্সিটি থেকে অলমোস্ট 700টা টিমের মতো পার্টিসিপেট করছে। নতুন নতুন ব্যাংকিং প্রোডাক্ট নিয়ে আসতে পারি, মার্কেটে আমাদের কম্পিটিটিভনেস এনশিওর করতে পারি। সো তারই একটা ধারাবাহিকতায় আসলে এই আমাদের নর্থ সাউথের যেই অর্গানাইজেশনটা আছে এর সাথে অ্যাফিলিয়েটেড হওয়া। সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এশিয়ান কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে জাপানের মিয়াতা গাকুতুকে হারিয়ে এই পদক জেতেন তিনি। শুক্রবার রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে 6-4 সেটে জয় পান আলিফ। প্রথম ও দ্বিতীয় সেট জেতেন 28-27 ও 29-28 ব্যবধানে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরের 2 সেট 28-27 ও 27-26 পয়েন্টে জিতে সমতায় ফেরান গাকুতো। তবে পঞ্চম ও শেষ সেটে 29-26 পয়েন্টে ম্যাচ জিতে বাজিমাত করেন 19 বছর বয়সী আলিফ। অনুভূতি তো অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল আমার দেশের সবার জন্য আর কি এটা দিছি। সামনের লক্ষ্য আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করা। এখানে এর ইয়াতে আর কি আমরা প্র্যাকটিস করতেছি, ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে ইয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে, আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি 28 অলিম্পিক নিয়ে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।